তো আমি যখন চিন্তা করলাম যে যা এই জীবনই আর রাখতাম না, কারণ আমি যদি এখন কাউরির কাছে গিয়ে দাঁড়াই তাহলে সবাই আমারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তা আমি ভাবলাম যে আত্মহত্যা করব। বাংলাদেশের চায়ের বাজারটা কত বড়, এর সম্পর্কে কোনো ধারণা আসলে আছে হ্যাঁ, আপনার? চায়ের বাজার তো প্রায় 4,500 কোটি টাকার চায়ের বাজার আছে। সুপ্রিয় শ্রোতা, আজকের মানি রুলসে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের সাকসেসফুল মানুষদের নিয়ে বা যারা সমাজে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছে তাদের নিয়ে আমরা পডকাস্টে ডিসকাস করি। বিভিন্ন সাকসেস স্টোরি, কখনো ব্যর্থতার কাহিনী আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমি খুব আনন্দের সাথে একটা জিনিস বলতে চাই যে এমন একজন মানুষকে আমরা হাজির করেছি আমাদের আলোচনায়, যে মানুষটি হতে পারে আপনার আমার সবার অনুপ্রেরণার একটা জায়গা। আমাদের দেশ প্রচণ্ড সম্ভাবনার এক দেশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা অনেক এগিয়ে। আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ যুবক। বেকারত্বের সংখ্যা কম নয়, শিক্ষিত বেকারত্বের সংখ্যা আরও বেশি। এই শিক্ষিত বেকার যারা আছে তারা চাকরির পেছনে হন্যে হয়ে ছুটছে, কিন্তু সমাজ চায় যে এই শিক্ষিত বেকারেরা বেকার না থেকে আত্মনির্ভরশীল হোক, উদ্যোক্তা হোক, নতুন নতুন উদ্যোগ নিয়ে পৃথিবীকে অবাক করে দিক। কিন্তু শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা, এই উদ্যোক্তা হবার পথে অনেকটা বাধা তৈরি করে। যেমন যদি আপনি বিএ পাশ করেন, এমএ পাশ করেন, তাহলে আপনার দ্বারা ছোট কাজ করা কঠিন। আপনি আমাদের চোখে যেটা ছোট কাজ, সেই ধরনের কাজ করতে উৎসাহী হবেন না, অনুপ্রাণিত হবেন না, কারণ আপনার শিক্ষা আপনাকে বাধা দেবে। অথচ এইটা হওয়া উচিত ছিল যে আপনি যত শিক্ষিত হবেন ততই আপনি বুঝতে শিখবেন যে কাজ ছোট বলে কিছু নেই। প্রত্যেকটা ছোট কাজ, যেটাকে আমরা ছোট বলি, সেই কাজগুলো অনেস্টির সাথে, ডেডিকেশনের সাথে করলে সেটাই হতে পারে এক মহৎ কাজ। আজকে আমার অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলামের বিশেষত্ব কি? কেন শহীদুল ইসলাম আমার অতিথি? এই ভদ্রলোক উচ্চশিক্ষিত মানুষ। যে দেশে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম, সেই দেশ থেকে উনি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স। চাকরি করেছেন সেবা খাতে, শিক্ষকতা করেছেন প্রায় 10 বছর। তারপর গল্পটা একটু পাল্টে যায়। করোনার সময়ে শিক্ষকতা সহ হসপিটালিটি ইন্ডাস্ট্রি দারুণ ঝুঁকির মধ্যে পড়ে, অর্থনীতি থেমে যায়। তখন তার জীবনে একটা পালাবদল হয়। তিনি শিক্ষা থেকে, বিশেষ করে চাকরি থেকে চিন্তা করেন উদ্যোক্তা হওয়ার দৌড়ে সামিল হতে, এবং শুরু করেন এডুকেশনারি কাজ থ্রু অনলাইন উনি শিক্ষা দেওয়ার কাজ শুরু করেন, এবং তাও বাবার সম্পত্তি বিক্রি করে। উদ্যোক্তা হওয়ার পথ তত সহজ নয়। এক পর্যায়ে উনি ফেল করে আত্মহত্যা করার মতো টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করে, এবং সত্যি সত্যি উনি একদিন ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করতে উদ্যত হন। বাট সৌভাগ্য তার জীবনকে বাঁচিয়ে দেয় যে উনি যখন গলার সাথে রশি পেঁচিয়ে ফ্যানের সাথে বেঁধেছিলেন, তখন কোথাও একটু গলদ ছিল। তার রশিটা সেখান থেকে ছিঁড়ে যায় এবং মেঝেতে উনি লুটিয়ে পড়েন, হতভম্ব হয়ে যান নিজেই। পরবর্তীতে তারই কোনো সহপাঠী এসে তাকে উদ্ধার করেন, এবং যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন তিনি আবার স্ট্রোক করেন। কিন্তু শহীদুল তো দমে যাওয়ার পাত্র নয়। তার শিক্ষা তাকে দমতে শেখায়নি। সে আবার নতুন করে শুরু করে, এবং কি শুরু করে সেটা শুনলে অবাক হবেন। সেটা হচ্ছে উনি চা বিক্রেতা হবার উদ্যোগে সামিল হন। তার ফলশ্রুতিতে জন্ম এমএ পাস চাওয়ালা। ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাস করা ছেলে নিজে চা বিক্রেতা হয়েছেন। নিজে চায়ের উপরে গবেষণা করে কিভাবে সুন্দর চা বানাতে হয়, অল্প টাকায় চা বানাতে হয়, সেটা শিখেছেন। শিখে নিজেই দোকান দিয়ে লোকজনকে একসাথে করে চাকে একটা শিল্পে রূপান্তরিত করেছেন, এবং ওনার এখন মান্থলি রেভিনিউ সেখান থেকে প্রায় 10 লাখ টাকার বেশি, যেটা হতে পারে অধিকাংশ যুবকদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। কিন্তু পরিবারে তার গঞ্জনা কিন্তু কম সহ্য করতে হয় নাই। লোকজনের তির্যক বাক্য কিন্তু তার দিকে সবসময় ছুটে এসেছে। অতি আপনজনেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এখনো করছে। যাও, আমি ভূমিকা অনেক লম্বা করে ফেললাম। আমার অতিথি আজকে শহীদুল ইসলাম সাহেব, এমএ পাস চাওয়ালা, যেটা তার পরিচয়। তার চায়ের যে আউটলেট সেটার নাম হচ্ছে এমএ পাস চাওয়ালা। আর আমি মনে করি যে উনি এখন এভাবেই পরিচিত সমাজে, এমএ পাস চাওয়ালা হিসেবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই এমএ পাস চাওয়ালা শহীদুল ইসলামের কাছে এবং শুনি তার জীবনের ইতবৃত্ত। মিস্টার শহীদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আমার মতো একজন নগণ্য মানুষকে ইনভাইট করার জন্য আপনাকেও ধন্যবাদ স্যার। আর মানে এখানে এসে আমি অনেক প্রাউড ফিল করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু নগণ্য যে কথাটা, ব্যাপার হচ্ছে যে আপনি নিজে খুব সুন্দর চিন্তা ধারণ করেন এবং বড়ত্বের চিন্তা ধারণ করেন বলেই হয়তো এই কথাটা আপনার মুখ থেকে বেরিয়ে এসছে। আজকে আপনি যে কাজটা শুরু করেছেন, আমি মনে করি এই কাজটা অনেক মহৎ একটা কাজ এবং অনেক বড় একটা উদ্যোগ আমাদের দেশের জন্য। এই কারণে যে অসংখ্য তরুণ যেখানে কি করবে কোনো দিশা পাচ্ছে না, সেই তরুণদের আপনি হতে পারেন বা হয়েছেন বলা যায় একটা আলোকবর্তিকা। যে আপনি সামনে এসে দাঁড়িয়েছেন, চাকে
যে সুন্দর করে পরিবেশন করা যায় এবং একজন এমএ পাস মানুষ যে নিজে চা বানিয়ে কাস্টমারদের সার্ভ করতে পারেন সেই দৃষ্টান্ত আপনি দেখিয়েছেন। এই জন্য আমি আপনাকে আরেকবার সাধুবাদ জানাই। আচ্ছা, একটু যদি বলেন মানে প্রথমেই যে এমএ পাস চাওয়ালা এই নামের আইডিয়াটা কিভাবে এলো? আসলে এমএ পাস চাওয়ালা এই নামের হিস্ট্রিটা খুব করুণ। আমি মানে একেবারে ডিটেলসে না যাই, আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ লেকচারার হিসেবে ছিলাম এবং টিচিং প্রফেশন আমি অনেক দিন। তো করোনা আসলে সবারই জীবনযাত্রা তো চেঞ্জ করে দিয়েছে। আর সবচেয়ে করোনায় ক্ষতিগ্রস্ত যে প্রফেশনটা সেটা হলো টিচিং প্রফেশন আর হসপিটালিটির যে এইটা আছে। তো তারপরে হসপিটালিটি চলছে কিছুটা, কিন্তু শিক্ষা ব্যবস্থা টোটালটাই একেবারে ক্লোজ ছিল। তা আমি ওখানে যেখানে জব করতাম, তো দেখতে পাচ্ছি প্রথম দিকে চিন্তা করতাম যে এটা হয়তো 2 মাস 3 মাস করোনাটা হয়তো লাস্টিং করবে, কিন্তু দেখি যে না, এটা অনেক দিন চলে যেতেছে। তো তখন আমি চিন্তা করলাম যে এভাবে তো আর বসে থাকা যায় না, কিছু করতে হবে। তো আমি অনলাইনেই দেখতাম, তো দেখি 10 মিনিট স্কুল তখন মানে খুব ছিল, ভালো অবস্থানে ছিল, 10 মিনিট স্কুল শিখো। তো আমি চিন্তা করলাম যে তাহলে অনলাইনে একটা স্কুল দিই। তো আমারও একটা স্কুল ছিল অর্ক নামে। তো তখন যে অর্ককে আমি চিন্তা করছি যে 10 মিনিট স্কুল কিংবা শিখো, তারা যেভাবেই করতেছে আমি মনে হয় যে আমিও পারবো, কারণ যেহেতু আমার টিচিং প্রফেশনে এতদিনের এক্সপিরিয়েন্স, তো সেই মানে জিনিসটাকে আমি হয়তো ভালো করতে পারবো। তো আমি ওভার কনফিডেন্স ছিলাম, ওভার কনফিডেন্সই যে কোনো জিনিসে খারাপ। তো তারপরে হলো আমি যেভাবে হোক মানে আমার ফ্যামিলি থেকে মানে জমি জমা বিক্রি করে আমি এই অর্ক প্রতিষ্ঠানটাকে দাঁড় করার জন্য খুব মানে ছিলাম, প্যাশনেট ছিলাম। তারপরে আমি এটা যখন শুরু করার পরে ওয়েবসাইট ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার এদের যে মানে ওদের কি বলবো, মানে ওরা আনস্কিল্ড, অদক্ষ, এমন যে ওদের মানে ভুলের কারণে আমাকে কিন্তু মানে খেসারত দিতে হয়েছে। তা আমাদের মার্কেটিং অনেকদিন চলছে, কিন্তু তারা এই জিনিসটা ফুল সিস্টেমটা কোন একটা ভুল হলে ওয়েবসাইট ডেভেলপার দোষ দেয় ডিজিটাল মার্কেটারের, আর মার্কেটার দোষ দেয় ওয়েবসাইট ডেভেলপারের। আমাদের এখানে একটা আমরা কোর্স করছিলাম 16 ঘন্টায় কোরআন শিখি। উনি হলো ঢাকা ইউনিভার্সিটির হলো পিএইচডি হোল্ডার, ওই তাকে দিয়ে করেছিলাম। মানে আমরা অনেকগুলো কোর্সও রেডি করছিলাম। তো যাই হোক, এক সময় দেখতে পেলাম যে এই জিনিসটা হয়তো আর ভালো কিছু করতে পারবো না, কিন্তু অলরেডি তো অনেক টাকা নষ্ট হয়ে গেছে, প্রায় 8 মাস মতো ছিল আমাদের অফিসটা। তো আস্তে আস্তে আমি বুঝতেছি যে এইটা হলো ফেইলার একটা মানে প্রজেক্ট। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন বাদ দিই তাহলে হয়তো এখানে 5-6 লাখ টাকা মতো থাকবে, কারণ আমরা স্টুডিওটা অনেক সুন্দরভাবে সেট আপ করছিলাম, কম্পিউটার ছিল, অনেক কিছু ছিল। আমি এই সব কিছু সেল যদি করে দিই তাহলে হলো 5-6 লাখ টাকা থাকবে আমার কাছে। তখন আমি চিন্তা করলাম যে নতুন কিছু, আমি যখন আমার অফিসটার মানে যে ছিল ল্যান্ডলর্ড ছিল, তাকে বললাম যে আমরা অফিসটা বাদ দিয়ে দেবো। তারপর আমাদের যে ছিল এখানে এমপ্লয়িগুলো ছিল, তাদেরকে আমি বললাম যে তোমরা সামনের মাস থেকে আর এখানে মানে কাজ করতে পারবো না। তো ওদেরকে বলার পরে আমি মানে ওনারা চলে গেল। পরে বলার পরে আমি মানে এমন মানে কি বলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, মানে আপসেট এত আমার ভেতরে কাজ করা শুরু করলো যে এটা কি করলাম, মানে দেখতে পাওয়া গেছে এতগুলো টাকা নষ্ট করে ফেলাইলাম। তো তারপরেই হলো আমি মানে এমন এক সময় আসলো যে আমি চিন্তা করলাম, মানে এত আপসেট হয়ে গেছি যে আমি এই জীবন রেখে আর কি হবে, কারণ প্রত্যেকটা জায়গাতেই আমি এখন মানে একটা আমাকে নিয়ে মানে ফ্যামিলির লোকজন মানে খারাপ মন্তব্য করতেছে। তো আমি যখন চিন্তা করলাম যে যা, এই জীবনই আর রাখতাম না, কারণ আমি যদি এখন কাউরির কাছে গিয়ে দাঁড়াই তাহলে সবাই আমারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তা আমি ভাবলাম যে আত্মহত্যা করব। সব কিছু মানে করলাম। তারপরে আসলে আল্লাহর অশেষ মানে রহমতে আমি করি, বেঁচে যাই। তো বেঁচে যাওয়ার পরে আমি যখন মানে অনেক লেট হয়, তখন রাত 10টা বেজে যায়। আমি বাসায় গেলে আমার ওয়াইফ অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। তা আমি কথা বলতেছি, পরেই হলো মানে আমার মানে এত খারাপ লাগছে, আমার ওয়াইফরে তো আর এটা বলিনি আমি কোনো কিছু। তো আমার ওয়াইফ মানে অনেকই করতেছে, খারাপ ব্যবহার করতেছে। পরে আমি চিন্তা করলাম যে আমি ওরা বলতেছি যে তুমি আর কথা বলো না, আমার খুব খারাপ লাগতেছে। তো সে ওয়াশরুমে গেছে। এমন তো অবস্থায় আমার মানে আমি আর মানে আমার এখানে একটা মানে মাছি বসছে। তা আমি এটা সরার চেষ্টা করতেছি, কিন্তু আমি তার হাত তুলতে পারতেছি না, হাত পা কোনো কিছু আর নড়াইতে পারতেছি না। তখন আমি বুঝতেছি যে তাহলে কি আমার কোনো প্রবলেম হইতেছে কিনা। তা আমি তখন এটা করলাম যে থাক, মানে বেশি চেষ্টা করতে গেলে তো হয়তো হিতে বিপরীত হতে পারে। তা আমি একটু কাম অ্যান্ড কুল থাকার চেষ্টা করলাম। তো প্রায় 5-6 মিনিট পরে আল্লাহর অশেষ মেহেরবানি হয়তো আমি আবার আস্তে 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 মোটামুটিভাবে ঠিক হয়ে গেলাম। তো আসলে এই পরিস্থিতি মানে আমার মানে আমি যখন এখান থেকে করার পরে, স্ট্রোকটা হওয়ার পরেই আমি চিন্তা করলাম যে আমার 2টা ছেলে আছে,
আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি কি ভুলটা ওখানে করতেছিলাম, অফিসে করতেছিলাম, আবার এখানে এসে কি হলো। তা আমি যদি আসলে মারা যাই তাহলে আমার সন্তানদের কি হবে, মানে এই জিনিসটা আমার আসলে এত খারাপ লাগছে। আমি যদি এখনো ওই দিনটার কথা মনে পড়ে, আমি মানে খুব ওই দিনটার কথা চিন্তা আসলে আমার এখনো চোখ দিয়ে মানে পানি পড়ে, আমি কথা বলতে পারি না। আমি কি ভুলটা করতেছিলাম, আমার সন্তানদের কি হতো। তারপরেই আমি চিন্তা করলাম যে আমার নতুন উদ্যমে কিছু করতে হবে, কারণ আমার জীবন শুধু আমার না, আমার জীবনের সাথে আরও অনেকগুলো মানুষের জীবন জড়িত আছে। তো আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমার কাছে যেহেতু 5-6 লাখ টাকা আছে, আমি মানে আমার তখন ঢাকা শহরে টিকতে হলে, ঢাকা শহরে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে আমাকে প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করতে হবে। আমি হয়তো তখন চাকরি চাইলেই তো করতে পারতাম, কিন্তু আমি যদি চাকরিতে জয়েন করি তাহলে প্রায় 1 মাস পরে আমি হয়তো স্যালারি পাবো। কিন্তু আমার তখন যে অবস্থানটা ছিল, আমার প্রতিদিন একটা মানে প্রতিদিনের একটা ইনকাম লাগবে, নাহলে আমি হয়তো চলতে পারবো না। তখন আমি ভাবলাম যে অটো রিক্সা কিনবো। তো অটো রিক্সা তো আমি যেদিনকে ডিসিশন নিলাম তার 2-3 দিন পরেই আমি দেখলাম যে একটা মিরপুরে অটো রিক্সাটা লোকটা খুব কষ্ট করে ঋণ করে কিনছে, কিন্তু ম্যাজিস্ট্রেট এসে, পুলিশ এসে মনে করে যে অটো রিক্সাটাকে বোলডোজার দিয়ে ভেঙে ফেললো। আমি চিন্তা করলাম যে যদি আমার ক্ষেত্রেই এটা হয়, মানে আমি কান্না থামাইতে পারতেছি না যে এই ঘটনা যদি আমার সাথে আবার রিপিট হয় তাহলে তো বাঁচা মুশকিল হয়ে যাবে তখন আমি চিন্তা করলাম যে না, এই ডিসিশন বাদ, মানে এমন একটা যাতে মানে টেকসই একটা কোনো ডিসিশন নিতে হবে। তা আমি যখন ঘোরাঘুরি করতাম তখন দেখলাম যে চায়ের দোকানগুলো খুব মানে ক্রাউডই থাকে। তা আমি চিন্তা করলাম যে চায়ের দোকান দিলে কেমন হয়। তো চিন্তা করলাম যে চায়ের দোকান আসলে, পরে আমি চায়ের দোকানদারদের সাথে কথা বলতাম, তো বললো যে ভাই হ্যাঁ লাভ আছে যদি আপনি করতে পারেন। হ্যাঁ, তা আমি তো অনেক এখন শুকিয়ে গেছি, তখন আমারে দেখে মানে ওই মনে করতো যে আমি ইয়ার্কি করতেছি। তো পরে বলতেছে ভাই কি মানে আমাদের প্রফেশন নেই, ইয়ার্কি করতেছেন আপনি? না রে ভাই, আসলে আমার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারতেন যে আমি কতটুক মানে প্রবলেমের ভিতর দিয়ে যেতেছি, এবং আমি হয়তো আপনি কোন দিক দিয়ে কি ভাবতেছেন, কিন্তু আমি এটা করার জন্য ডিটারমাইন। তো পরে আমি ফুল ডিসিশন নিলাম যে না, আমি চায়ের দোকান দিব। তো তখন আমি দোকান খোঁজা শুরু করলাম। তা আমার প্রথম চয়েসটা ছিল লাভ রোডে। তো লাভ রোডে আমি যখন করলাম, মিরপুর লাভ রোড, মানে মিরপুর 2 যেটা, তো ওখানে আমি যখন গেলাম তখন দেখলাম যে 7 লাখ 8 লাখ টাকা অ্যাডভান্স চাই। তা আমার কাছে আছেই 6 লাখ 5 লাখ 6 লাখ টাকা, তো আমি 8 লাখ টাকা অ্যাডভান্স দেবো কিভাবে? তারপর হাতিঝিলে দেখলাম, তো অনেক জায়গাতে দেখার পরে আসলে আমার কাছে যে টাকাটা আছে ওই টাকা অনুযায়ী আমি এটা করতে পারবো না। পরে নতুন বাজারের এখানে আমাদের যেটা প্রথম ব্রাঞ্চ, ওখানে হঠাৎ করে আমি ভাটারার দিকে ঘুরতে গেছি, তো দেখি যে একটা দোকান খুব সুন্দর, হ্যাঁ 14x7 এরকম। তো আমার কাছে দোকানটা খুব পছন্দ হলো। পরে আমি চিন্তা করলাম যে এই দোকানটাই আমি নিই। পরে গিয়ে কথা বলার পরে দেখলাম যে 2 লাখ টাকা অ্যাডভান্স। তা আমার কাছে মনে হলো যে তাহলে তো এটা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত যে আমি এটা 2 লাখ টাকার ভিতরে পারলে তো আমি 3 লাখ টাকা 4 লাখ টাকা যদি ডেকোরেশন করি তাহলেই হলো এটা আমি স্টার্ট করতে পারবো। তারপরে যখন আমি ওই এর সাথে কথা বললাম, ল্যান্ডলর্ডের সাথে কথা বলে ওই বললো যে হ্যাঁ 2 লাখ টাকা। পরে ওনাকে 2 লাখ টাকা অ্যাডভান্স করলাম। করার পরে এখন নাম নিয়ে চিন্তা করলাম, আমি যখনই কাউকে বলি যে আমি একটা চায়ের, কারণ আমি তো এখন অ্যাডভান্স নিয়ে নিয়েছি, মানে ওটা অ্যাডভান্স করা হয়ে গেছে ওরে টোটাল টাকাটা। তা আমি তো এখন শিওর যে আমি চায়ের দোকান দিতেছি, আমি এখন কনফার্ম হলাম। তো আমি পরে ওনারে পরে আমি যখন যাকে বলি যে আমি একটা চায়ের দোকান দিব, আমার যে পরিচিত যেগুলো, তো বলে যে চায়ের দোকান, তাহলে তুমি শিক্ষা অর্জন করে লাভ কি হলো? আমি বলছি কেন, শিক্ষা অর্জন করলে কি আমি কোনো কিছু করতে না, তুমি আসলে যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ মানে এলোমেলো ডিসিশন নিতেছো, এগুলো তোমার প্রমাণ কিন্তু যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তা আমি যাকেই বলি, মানে 10 থেকে 15 জনকে বলছি, হয়তো সবাই একই কথাই বলে। তখন আমি ভাবলাম যে তাহলে এখানে মূল প্রবলেমটা হলো শিক্ষা। তা আমার এক ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, ওরে লাস্টের দিকে আমি ফাইনাল আমি যখন ডিটারমাইন যে আমি মানে চায়ের করবো, তখন আমি আমার ভাইকে লাস্ট বললাম যে ভাই আমি একটা তো চায়ের দোকান দিব, কারণ আমার ভাই আবার আমাকে মানে আমার আব্বা 2008-এ মারা গেছে। টোটাল যে আমার পড়াশোনার যে যত যা সবকিছু আমার কিন্তু খরচ, মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা যতটুকু করতো তার মানে বেশি করছে আমার কাছে মনে হয় আমার ভাই করছে। তো আমি ভাইরে তো জিজ্ঞাসা করা দরকার, পরে ভাইরে বললাম আমি, পরে বলছে যে না এটা তুমি কি বলো, মানে মাথা তোমার মানে পুরাই গেছে, তুমি এই ডিসিশনগুলো থেকে বেরিয়ে আসো। হ্যাঁ,
ভালো আবার এতে ঢুকো, জবে ঢুকো। আচ্ছা না ভাই, আসলে আপনাকে বলার দরকার, এই জন্য বললাম, কিন্তু আমি ফুল ডিটারমাইন্ড এবং এবার আমি আর কাউরি কথা শুনবো না, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার ডিসিশনগুলোকেই এখানেই করব। পরে ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটা করো। তো পরে আমি চিন্তা করলাম যে তাহলে নাম কি দিব। এখন ভাইরে বলা হয়ে গেছে, মানে আমি এটাই করছিলাম যে আমার ভাইরে বলতে হবে আগে। তখন আমি নাম নেই করলাম যে নামের যেহেতু প্রবলেম, তা আমি তখন চিন্তা করলাম যে শিক্ষিত চাওয়ালা এরকম একটা নাম দেব। তখন আমি নিজে নিজে ভাবলাম যে শিক্ষিত বললে তো উনি ভাববে যে কতটুকু পড়াশোনা, এসে অনেক কথা বলবে। তাই আমি ভাবলাম যে না, এটাও তাহলে নামটা ঠিক হইতেছে না। তখন MA পাস্ট চাওয়ালা এই নামটাকেই করলাম। MA পাস্ট চাওয়ালা, পাস্ট চাওয়ালা, পাস করা হয়ে গেছে আর কি। তো আমি তখন চিন্তা করলাম যে এই নামটাও শ্রুতি মধুর দেখাইতেছে না, তারপরে হলো MA চাওয়ালা দিলাম। তো তখনও আবার অনেকজন যখন MA চাওয়ালা বলি তখন বলে যে মা চাওয়ালা। হ্যাঁ, তখন আমি বললাম যে না, তাহলে আরো পার্টিকুলার হওয়া দরকার নামটা, একটু সুন্দর, হ্যাঁ সুন্দর, মানে হ্যাঁ। পরে MA পাস চাওয়ালা এই নামটাকে দিলাম এবং নামটার ভিতরে যে পয়াকা দন্তস্ব এই জায়গাতেও আমি একটু করলাম যে সব মানে সবাই হলো তালেবস্ব দিয়ে লেখে। আমি ভাবলাম যে ওই যাতে আমাকে এই কারণে বলতে আছে যে এই আপনি MA পাস করছেন কিন্তু তালেবস্ব না দিয়ে দন্তস্ব দিয়েছেন কেন, মানে এই জায়গাগুলো মানে প্রত্যেকটা জায়গাতেই আমি একটা ব্র্যান্ডিং করার একটা চেষ্টা করছি যে যাতে উনি এসে জিজ্ঞাসা করে আমাকে। তারপরেই হলো এই নামটাকে ফিক্সড করলাম যে MA পাস চাওয়ালা। MA পাস চাওয়ালার যখন আমরা বিলবোর্ডটা নিয়ে আমরা এই আমাদের শপে যাই, তা আমি যেতেছি আর আমার এক ফ্রেন্ডে বলতেছি যে নামটা কি দেওয়া ঠিক হইতেছে কিনা। ফাইনাল যে আমরা বিলবোর্ড তৈরি করে ফেলাইছি, সবকিছু করছি, কিন্তু তারপরেও কেন যেন আমার মন কেমন, মানে সবাই যে জায়গাতে মানে না বলতেছে আমি ওই জায়গায় একাই আমার ডিসিশন নিতেছি। তো ওনাকে বললাম যে আমি কি নামটা কি দেওয়া ঠিক হইতেছে, তো ওই আবার শিক্ষিত হতো না, তা বলছে ভাই আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন। ওকে, উনি লাস্ট মানে আমাকে বলটা দিল যে আপনি যদি মনে করেন যে ভালো ওকে তাহলেই দেন। আমি ভালো মনে করতেছি, তাহলে চিন্তা করেন না, তো দেন। তো এই নামটা যখন আমরা বিলবোর্ডে দিলাম তারপরেই হলো নামটা দেখে আমাদের যে বাড়িওয়ালা বলতেছে যে এই নাম এটা কি নাম দিয়েছেন আপনি, এই নাম তো দেখলে পুলিশে দেখলে আপনারে ধরে নিয়ে যাবে। আমি বলছি এটা কি কোনো অবৈধ নাম, এটা কি অবৈধ কোনো কাজ করতেছি আমি? পরে লাস্ট এখানে এই নামটা ফিক্সড হলো এবং এটা একটা লিমিটেড কোম্পানি। জি, আমরা এতক্ষণে জেনে ফেললাম যে MA পাস চাওয়ালার নামের কাহিনীটা অনেক বিস্তৃতভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পৃথিবীতে যে অল্প সময় আমরা পেয়েছি, এই সময়টাকে আলোকিত করার জন্য, নিজের জীবনকে উজ্জ্বল করার জন্য, সাকসেসফুল করার জন্য এবং পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য, জনগণের জন্য কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের সামনে যেতে হবে। আজকে এই স্পিরিটটা আমরা মনের মধ্যে ধারণ করতে চাই এবং ধারণ করেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। শহীদুল ইসলাম সাহেব, MA পাস চাওয়ালা, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ আলোচনা করার জন্য এবং আপনার জীবনের বিভিন্ন ঘটনা, আপনার চা নিয়ে ভাবনা, বিজনেস নিয়ে আপনার ভাবনা সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার।